প্রথমেই দেখে নেব আজকে 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। রাজ্য জুড়ে মেগা ক্যাম্প, একসঙ্গে যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পে আবেদনের সুযোগ। বুলডোজার দিয়ে দোকান ভাঙচুর, মালদায় 24 ঘন্টা বন্ধের ডাক। দাঁতন বিধানসভায় নবনির্মিত পার্টি অফিস উদ্বোধন করলেন না দিলীপ, কেন ক্ষুব্ধ? বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা ফেরালেন ব্যক্তি, শুভেন্দুর গড়ের ঘটনা জানলে অবাক হবেন। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করছে বিজেপি, উত্তরবঙ্গে নয়া গেরুয়া ছক। কয়লা পাচার কাণ্ডে ইডির জোর তৎপরতা, বাজেয়াপ্ত 100 কোটির সম্পত্তি। পুলওয়ামা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর। বাংলাদেশে ভোট পরবর্তী হিংসার বলি 3, একাধিক জায়গায় হামলা। পুরাতন মালদহ বিধানসভায় প্রচার শুরু তৃণমূলের, কি বলছে স্থানীয় নেতৃত্ব? মৌলিক অধিকারে হস্তক্ষেপ, রেশন কার্ড নয়, ফুড কুপন দেখালেই মিলবে খাদ্যশস্য। নির্দিষ্ট ডেডলাইনের আগেই রাজ্যে এসআইআরের শুনানি প্রক্রিয়া শেষ, ঘোষণা কমিশনের। ভূমিহীন ক্ষেতমজুরদের 2 কিস্তিতে বছরে 4000 টাকা, বিজ্ঞপ্তি প্রকাশ করে বিস্তারিত জানালো নবান্ন। 17 তারিখের মধ্যে 5 জনের বিরুদ্ধে এফআইআর করতেই হবে, মুখ্য সচিবকে ডেডলাইন কমিশনের। বাংলা বললেই বাংলাদেশি, ভিনরাজ্যে বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে টিফো মোহনবাগান সমর্থকদের। পেটে পরমাণু আগুন, বুকের সারিবদ্ধ যুদ্ধবিমান, এবার ইরানের পথে আমেরিকার জলদানব। অবসরের পর 20 বছর বই লেখা নিষিদ্ধ, নাড়াভানে বিতর্কের পর নির্দেশিকার পথে কেন্দ্র। চীন, পাকিস্তান নাকি ভারত, কাকে বেছে নেবে বাংলাদেশ? কি হবে হাসিনার? উত্তর দিলেন তারেকের শপথ গ্রহণে মোদিকে আমন্ত্রণ বিএনপির, ঢাকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। রাজ্য জুড়ে শুরু হচ্ছে একাধিক প্রকল্পের ক্যাম্প, কবে থেকে, কারা আবেদন করবেন, কতদিন চলবে, কি নথি লাগবে জানুন। এসআইআর শুনানিতে গড়হাজির 6 লক্ষ ভোটার, বাদ যাবে 80 লক্ষেরও বেশি নাম। হরিপদ বলেছে দানা ভরে দেবে, বিজেপি নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পূর্বস্থলীতে তৃণমূলে ভাঙন, হুমায়ুনের শক্তি বাড়িয়ে জনতা উন্নয়ন পার্টিতে 200 পরিবার। বাংলাকে 10,000 কোটি টাকা থেকে বঞ্চিত করেছেন মমতা, শহরে এসে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। পাড়ায় ঢুকল জওয়ানের দেহ, এক হয়ে শ্রদ্ধা তৃণমূল বিজেপির। শুধু চাকরি যাবে না, আপনাকে জেলেও থাকতে হবে, কাদের বললেন শুভেন্দু। 250 ডিগ্রি সেলসিয়াসেও কাজ করবে, 585 কোটি খরচে কলকাতায় মেট্রোয় এবার আমূল পরিবর্তন। ভারতীয় নয়, এই বলেই পরপর নোটিশ যাচ্ছে হাওড়ার বাসিন্দাদের কাছে। তৃণমূলে যোগ দিয়েই বেভাস দলবদলু বিজেপি নেতা, সরব লক্ষ্মীর ভাণ্ডারের বকেয়া নিয়ে। বাংলার জন্য নয়া স্পেশাল অবজারভার পাঠাচ্ছে কমিশন, এবার এসআইআর সঙ্গে জুড়ে গেল ভোটও। ভোটার তালিকায় কি কারচুপি, এসআইআর নথিতে পরীক্ষা ছাড়াই সই করার নির্দেশ তৃণমূল নেতার, অভিযোগে তোলপাড়। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। বিধানসভা নির্বাচনের আগে বুথ স্তরের সংগঠনে যে তলানিতে পৌঁছেছে, সেটা এবার নিজের চোখেই দেখলেন একদা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এই সংগঠন নিজের হাতেই একদা তৈরি করেছিলেন, এখন তা অত্যন্ত দুর্লভ হয়ে পড়েছে। আসলে নব্য বিজেপি নেতারা সংগঠন ধরে রাখতে পারেনি বলে অভিযোগ। এমন অভিযোগ আগে বারবার করেছিলেন দিলীপ, সেটা কতটা সত্য তা নিজের চোখে দেখলেন। যেখানে নেতারা আছে অথচ কর্মী সমর্থকরা নেই, এই ভঙ্গুর অবস্থা দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে নবনির্মিত দলীয় কার্যালয় উদ্বোধন না করে ফিরে গেলেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। একদিকে শিওরে বিধানসভা নির্বাচন, তার উপর এসআইআর পর্বে বিজেপির প্রতি বিশ্রদ্ধ হয়ে পড়েছে মানুষজন। তাই এমন পরিস্থিতিতে মাঠে নেমে জোর ধাক্কা খেয়েছে কর্মী সমর্থকরা। এই আবহে বিধানসভা নির্বাচনের আগে বহু জেলায় বসে গিয়েছেন কর্মী সমর্থকরা। এবার সেটা নিজের চোখে দেখে এলেন একদা রাজ্য বিজেপির হত্যাকর্তা দিলীপ ঘোষ। গতকাল দাঁতন বিধানসভার মোহনপুর ব্লক
ব্লকের নয়াগ্রাম এলাকায় এমন ঘটনা নিয়ে রীতিমতো জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। বিজেপির দাঁতন 2 মণ্ডল কমিটির নবনির্মিত পার্টি অফিস উদ্বোধনের কর্মসূচি ছিল দিলীপ ঘোষের। সেখানে তিনি সময়মতো পৌঁছেও যান, কিন্তু সেখানে গিয়ে দেখেন নেতারা কয়েকজন আছেন ঠিকই, তবে কর্মী সমর্থকরা নেই, আর গোটা কার্যালয় পুরোপুরি ফাঁকা। এই অবস্থা দেখে রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে ফিরে যান দিলীপ। অন্যদিকে ঘোষের এই ফোঁস করা দেখে থরহরিকম্প অবস্থা তৈরি হয়। এটা কিছুতেই মেনে নিতে পারছেন না দিলীপ ঘোষ, কারণ নিজে হাতে একসময় যে সংগঠন তৈরি করেছিলেন তিনি সেটার যে এমন হাল হয়েছে তার কপালে ভাঁজ ফেলেছে। এমন সংগঠন নিয়ে আর যাই করা যাক, বিধানসভা নির্বাচনে জেতা যে যায় না সেটা বিলক্ষণ টের পেয়েছেন তিনি। স্থানীয় বিজেপি নেতৃত্বে এই নিয়ে মুখ খুলতে চাননি, যদিও এমন অবস্থা দেখে ক্ষোভ উগরে দিয়ে ওখানে অপেক্ষা না করে তড়িঘড়ি বেরিয়ে যান বলে সূত্রের খবর। এছাড়া এমন অবস্থায় সংবাদ মাধ্যমের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। ততক্ষণে দলের দুর্বল সংগঠনকে ঢেকে রেখে সাফাই তৈরি করে ফেলেছিলেন। তাই সংবাদ মাধ্যমে দিলীপ বলেন, এখন চাষের কাজ চলছে, তাই অনেকেই সময়মতো ওখানে আসতে হয়তো পারেনি। আমার অন্য একটি কর্মসূচিতে যোগ দেওয়া ছিল, তাই দ্রুত চলে যেতে হয়েছে। দলের যারা ওখানে রয়েছেন তারা উদ্বোধন করে নেবেন। সত্যি কি তাই? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। জানিয়ে তৃণমূলের মোহনপুর ব্লক সভাপতি মানিক মাইতি উত্তরে বলেছেন, বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, লোকজন হচ্ছে না, তাই দিলীপ ঘোষকে ফিরে যেতে হয়েছে। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। সেখানে উপস্থিত ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং এবং রোশন গিরি। যদিও বিজেপির সাংসদ ওই বিষয়ে মুখ খোলেননি। আবার নতুন করে গোর্খার ল্যান্ড ইস্যু উস্কে দিয়ে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে জনসমর্থন পেতে চাইছে বিজেপি। একই সঙ্গে উত্তরবঙ্গের অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গেও যোগাযোগ বৃদ্ধি করে নয়া ছক কষছে বিজেপি। তাই দলের উত্তরবঙ্গের সাংসদরা পেতে চলেছেন বিশেষ নির্দেশ বলে সূত্রের খবর। এভাবে ভোট বৈতরণী পার করতে চাইছে গেরুয়া শিবির। এদিকে গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে বিজেপির সমঝোতা প্রায় পাকা হয়ে অমিত শাহের সঙ্গে বৈঠকে। পাহাড়ের 3 আসনের মধ্যে কালিম্পংয়ের আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন খোদ বিমল গুরুং। অমিত শাহের সঙ্গে ওই বৈঠকে নির্দিষ্ট করে গোর্খা ল্যান্ড নিয়ে কথা হয়। পাহাড় সমস্যায় স্থায়ী রাজনৈতিক সমাধানের আর্জি অমিত শাহকে জানান গোর্খা নেতারা। তারপর ওই বৈঠকের পর গোর্খা নেতারা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করেছেন। সেখানেও নানা বিষয়ে কথা হয়েছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পাহাড়ের রাজনৈতিক দলগুলি নিয়ে বিজেপি সরকারের অবস্থান স্পষ্ট করতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের সঙ্গে আলোচনা করেন বলে সূত্রের খবর। অন্যদিকে এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির সঙ্গে বিজেপির যোগাযোগ রক্ষা করে চলার চেষ্টাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সংগঠনগুলির মধ্যে অন্যতম গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এবং কামতাপুর পিপলস পার্টি। এই ঘটনা জানাজানি হতেই প্রশ্ন উঠছে, বাংলা ভাগের মতো ইস্যুকে কি তাহলে হাতিয়ার করছে পদ্ম শিবির? মনে রাখা দরকার, বিজেপির রাজ্যসভার সাংসদ হওয়ার পর একাধিকবার পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে সোচ্চার হয়েছেন অনন্ত মহারাজ। সেখানে এদিনের বৈঠকে বিধানসভা নির্বাচনকে ঘিরে পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন নিয়ে আলোচনা হয়েছে অমিত শাহের সঙ্গে বলে সূত্রের খবর। এছাড়া বিমল গুরুং এই বৈঠকে 11টি জনজাতিকে ষষ্ঠ তপশিলের অন্তর্ভুক্তি করার কথা তুলে ধরেন। আরও মনে রাখতে হবে, উত্তরবঙ্গে বিজেপির সংগঠন শক্তিশালী করার পিছনে রাজবংশী বা কামতাপুরী সম্প্রদায়ের স্থানীয় মানুষের অবদান রয়েছে। এইসব করে আসলে বিজেপি বাংলা ভাগ করতে চাইছে। এই বিষয় নিয়ে বিজেপির কেন্দ্রীয় পার্টিতেই আলোচনা হয়েছে। তাই এমন পদক্ষেপের পথে হাঁটতে পারে দল বলে সূত্রের খবর। এই গোটা বিষয়টি জানতে পেরে অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা বলেন, পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের নামে সশস্ত্র আন্দোলনের পর পাহাড়ে বিমল গুরুং এবং তাঁর দল অস্তিত্ব সংকটে ভুগছে। গত পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনে মোর্চা খাপ খুলতে পারেনি, এবারও পারবে না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ফের সক্রিয় হয়েছে ভোটমুখী বাংলায় কয়লা পাচার মামলার নতুন এপিসোডে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী এই মামলায় আরও 100.44 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্তির কাজ 2002 সালের মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় সম্পন্ন হয়েছে। মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা এবং তার সিন্ডিকেটের এই সম্পত্তি বাজেয়াপ্ত করার পর কয়লা পাচার মামলায় মোট বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে 322 কোটি 71 লক্ষ টাকায়।
তদন্তে উঠে এসেছে লালার নেতৃত্বের সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ খনন এবং কয়লা চুরি চলত। স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় অবৈধভাবে কয়লা তোলা হতো এবং তা রাজ্যের বিভিন্ন কারখানায় সরবরাহ করা হতো। এছাড়া অনুপ মাঝি লালা প্যাড নামে একটি অবৈধ ট্রান্সপোর্ট চালান চালু করেছিলেন, যা এই সিন্ডিকেটের কাণ্ডকে আরও সংগঠিত করেছিল। ইডি সূত্রে জানা গিয়েছে, পাচারের টাকা দুটি বেনামি সংস্থার জমি এবং মিউচুয়াল ফান্ডে স্থানান্তরিত হয়েছিল। সামান্য চালান ব্যবহার করেও কোটি কোটি টাকা সম্পত্তি গড়ে তোলা হয়েছিল। তবে এখনও পর্যন্ত বাজেয়াপ্ত সম্পত্তি মোট চুরি দুর্নীতি মাত্রা প্রকাশের তুলনায় সামান্য। তদন্তে ধারণা করা হচ্ছে মোট দুর্নীতির পরিমাণ প্রায় ২,৭৪২ কোটি টাকা হতে পারে। উল্লেখযোগ্য, ২০২০ সালে এই কয়লা পাচার মামলা তদন্ত শুরু করে সিবিআই। রেলের সাইডিং এলাকা থেকে কয়লা চুরির ঘটনা সামনে আসার পর আয়কর দপ্তর পরে সিবিআই এ বিষয়ে অনুসন্ধান শুরু করে। এবার বিধানসভা ভোটের আগে ইডি এই মামলায় নতুন পদক্ষেপ নিয়েছে, যা আবারও রাজ্য রাজনীতিতে আলোড়ন তুলেছে। পুলওয়ামা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সাল থেকে এই দিনটি কালো দিন হিসেবে মনে করা হয়। নিজের সোশ্যাল মিডিয়ায় শহীদদের শ্রদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে এক্সপোস্ট করে তিনি লিখেছেন, ২০১৯ সালের আজকের দিনে পুলওয়ামায় নিহত সাহসী সিআরপিএফ জওয়ানদের আজ শ্রদ্ধা। 7 বছর আগে ২০১৯ সালে 14 ফেব্রুয়ারি ভারতের ইতিহাসে এক রক্তক্ষয়ী দিন হিসেবে লেখা হয়েছিল। ভালোবাসার দিন পরিণত হয়েছিল কলঙ্কময় দিনে। জম্মু কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন সিআরপিএফের 40 জন বীর জওয়ান। সেই ভয়াবহ হামলার আজ 7ম বার্ষিকী। দেখতে দেখতে কেটে গিয়েছে 7টি বছর। তারপরেও দেশের বিভিন্ন প্রান্তে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। গত বছর বৈশারণ ভ্যালিতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঘটনাও মানুষের মনে তাজা। প্রতি বছর দিনটি আসলেই ভারাক্রান্ত হয় হৃদয়। 7 বছর আগে 2019 সালে 14 ফেব্রুয়ারি জম্মু শ্রীনগর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল সিআরপিএফের 78টি গাড়ির একটি বিশাল কনভয়। প্রায় 2500 জওয়ান ছুটিতে কাটিয়ে কাজে ফিরছিলেন। অবন্তিপোরার কাছে পৌঁছতেই বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে কনভয়ে ধাক্কা মারে। শক্তিশালী আইইডি ভর্তা গাড়ি ধাক্কা মারায় প্রবল বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা এলাকা। সেই হামলার জেরে 40টি তরতাজা জওয়ান হারিয়েছিল ভারত। রক্তাক্ত হয়েছিল ভালোবাসার দিনটি। দেশের বিভিন্ন প্রান্তে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। পুলওয়ামা হামলার বার্ষিকীর আগেই ভূস্বর্গের কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। চলতি বছরে রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। সূত্রের খবর, মার্চে ঘোষণা হতে চলেছে নির্ঘণ্ট। কিন্তু তার আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক ও বিরোধীরা। বাংলাকে পাখির চোখ করে নিজেদের ঘর গোছাতে ব্যস্ত তৃণমূল, বিজেপি, সিপিএম ও কংগ্রেস। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় সভা করেছে তৃণমূল। বসে নেই বিজেপি। গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বরা এসে রাজ্যে প্রচার করে যাচ্ছেন। এবার পুরাতন মালদায় দেওয়ালে প্রতীক এঁকে ভোট প্রচার শুরু করেছে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ ঘাসফুল শিবির। ইতিমধ্যে সে কাজ শুরু করে দিয়েছে মালদায়। শহরের 19 নম্বর ওয়ার্ডের থানাপুকুর এলাকায় দেওয়াল লিখন করে তৃণমূল। ওই ওয়ার্ডের পালপাড়া, নূতনপল্লী সহ বিভিন্ন এলাকায় দেওয়াল লিখনের কাজ চলবে বলে তৃণমূল সূত্রে খবর। তবে যেহেতু নির্ঘণ্ট ঘোষণা হয়নি কোন কেন্দ্রে কোথায় কোন প্রার্থী দাঁড়াচ্ছেন তা প্রকাশ হয়নি, তাই প্রার্থীর নাম লেখা হয়নি। শুধু জোড়া ফুল চিহ্ন এঁকেই চলছে প্রচার। দেওয়াল লিখনে এবার জায়গা পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের কথা। রাজ্যের অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধির কথাও উঠে এসেছে দেওয়াল লিখনে। দেওয়াল লিখন করতে নেমে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে সামনেই ভোট, সেই কারণে দেওয়াল লিখন চলছে। বিজেপি মানেই ভাউতা। প্রতি বছর শহরের মানুষের ভোট নিয়ে যায়, কিন্তু মানুষের জন্য কোনো কাজ করে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য কাজ করেন। ওয়ার্ডের সমস্ত উন্নয়ন করেছেন তিনি। সেই জন্য মানুষকে বোঝানোর কাজ চলছে। বর্তমানে মালদহ বিধানসভা বিজেপির দখলে রয়েছে। গত লোকসভা নির্বাচনে পুরাতন মালদায় 20টি ওয়ার্ডে তৃণমূলের ফল ভালো হয়নি। এবার সেই পরিসংখ্যান বদলে দিতে প্রস্তুতি আগে থেকেই শুরু হয়েছে। এই শহরের 18,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পান। এবার সেই সিংহভাগ ভোট তৃণমূলের পক্ষে আসবে বলেই মনে করছেন তারা। রেশন কার্ড হাতে নিয়ে দোকানে গেলেই পাওয়া যেত বিনামূল্যে রেশন। এবার সেই জায়গাতেও হস্তক্ষেপ করতে চলেছে মোদী সরকার। প্রথমে কার্ড নিয়ে রেশন তুললেই হতো, বর্তমানে আবার এসেছে বায়োমেট্রিক দিয়ে রেশন তুলতে হয়। এবার শুধু রেশন কার্ড থাকলেও হবে না, মোবাইল ফোনে আসা ফুড কুপন দেখাতে হবে, তারপরেই মিলবে রেশন। গরিব মানুষ এত কিছু বোঝেন না। নিজেদের মৌলিক অধিকার পেতেও এবার থেকে কাঠখড় পোহাতে হবে।
এটা মৌলিক অধিকারে হস্তক্ষেপ ছাড়া আর কিছু নয়। গিফট কুপন, ফুড কুপন বলতে এতদিন আমরা বিলাসিতার কথাই মনে হতো। এবার গরিব অসহায় মানুষগুলোকেও নিজেদের অধিকারের জন্য এই কুপনের উপর ভরসা করতে হবে। জানা গিয়েছে মোবাইলে মেসেজের মাধ্যমে ডিজিটাল কারেন্সি আসবে, যার নাম সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। সেটি দেখিয়ে তবেই মিলবে রেশন। এত বছরের পথ ভেঙে এবার রেশন কার্ডের সঙ্গে ফুড কুপন নিয়েও দাঁড়াতে হবে রেশনের লাইনে। চাল বা গম যাই নিতে হোক, একই পদ্ধতিতে নিতে হবে। এমনই পদ্ধতি এবার চালু করতে চলেছে মোদী সরকার। রবিবার গুজরাট দিয়ে শুরু হতে চলেছে এই নয়া পদ্ধতি। ধীরে ধীরে অন্য রাজ্যেও চালু হবে এই পদ্ধতি। বাংলাও এই পদ্ধতি থেকে ছাড় পাবে না, কিন্তু এই মুহূর্তে বাংলাতে এই পদ্ধতি চালু করার সম্ভাবনা কম। তার কারণ সামনে বিধানসভা নির্বাচন, তাই ভোটের আগে এই পদ্ধতি চালু করার সম্ভাবনা কম। কিন্তু ভোটের পরে বাংলাতেও এই পদ্ধতি কার্যকর করার পরিকল্পনা রয়েছে খাদ্য মন্ত্রকের। বহু সাধারণ গরিব মানুষের কাছে মোবাইল বিলাসিতা, তারা কিভাবে খাদ্যদ্রব্য গ্রহণ করবে এর কোনো উত্তর নেই মন্ত্রকের কাছে। এর থেকেই স্পষ্ট মুখে গরিব মানুষের পাশে থাকার বলি, কিন্তু আদতে তাঁদেরই মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে। জানা গিয়েছে পরিবারের প্রধানের মোবাইলে 2টি ইউরুপি আসবে। দোকানে গিয়ে সেটি দেখাতে হবে। আধার নম্বরের সঙ্গে সেই নম্বর মিললে গ্রাহকের মোবাইলে ওটিপি আসবে বা মেলানো হবে বায়োমেট্রিক। তারপরেই কুপনের সাহায্যে মিলবে রেশন। কুপন কাজ করলে কমিশন মিলবে রেশন দোকানদের। খাদ্য মন্ত্রকের দাবি, সঠিক মানুষ খাদ্যদ্রব্য পাচ্ছে কিনা জানতেই এই পদ্ধতি চালু করা হচ্ছে। কিন্তু আদতে সাধারণ মানুষ বিপদে পড়বে। তার কারণ বহু মানুষ সঠিক পদ্ধতিতে মোবাইল ব্যবহার করতে জানেন না। কয়েকদিন আগে শোনা গিয়েছিল আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তিতে রাজি হয়েছে ইরান, কিন্তু এই নিয়ে দুদেশের কোনো চুক্তি এখনো হয়নি। এই পরিস্থিতিতে ইরানকে ফের রক্তচক্ষু দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ইরানের পথে ইতিমধ্যেই রওনা দিয়েছে আমেরিকার আরও একটি যুদ্ধবিমানবাহী রণতরীও। সূত্রের খবর, বিশ্বের বৃহত্তম যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে ক্যারিবিয়ান সাগর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। সাম্প্রতিক অতীতে আমেরিকা ওই অঞ্চলে নিজেদের সামরিক বাহিনীকে আরও সক্রিয় করেছে। এই পরিস্থিতিতে সেখানে পাঠানো হলো আরও একটি যুদ্ধ বিমানবাহী রণতরী। প্রসঙ্গত, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিশ্বের সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী যুদ্ধবিমানবাহী রণতরীগুলির মধ্যে অন্যতম। এটি একসঙ্গে বহু যুদ্ধবিমান বহন ও পরিচালনা করতে সক্ষম। বিশ্বের বৃহত্তম যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিবিয়ান সাগর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। সাম্প্রতিক অতীতে আমেরিকা ওই অঞ্চলে নিজেদের সামরিক বাহিনীকে আরও সক্রিয় করেছে। এ প্রসঙ্গে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয় ট্রাম্প। বলেন, ইরানের সঙ্গে যদি আমাদের চুক্তি না হয় তাহলে আমাদের যুদ্ধ বিমানবাহী রণতরীর প্রয়োজন পড়বে, কিন্তু যদি সমঝোতা হয়ে যায় তাহলে সেটি ফিরে আসবে। বিশেষজ্ঞদের মতে এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিল ইরানকে। গত বছরের জুন মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালীন আমেরিকা ইরানের পরমাণু ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। অভিযোগ তোলা হয়, ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। অথচ 2015 সালের আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী 3.67% বেশি পরিশোধন করতে পারবেন না ইরান। সেখানে ইউরেনিয়ামের 60% পরিশোধনের অর্থ হল পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করেছে। গত বছরের জুন মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালীন আমেরিকা ইরানের পরমাণু ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। অভিযোগ তোলা হয়, ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। গত মাসেই আমেরিকার তরফে জানানো হয়েছিল, ইরান যদি তাদের মজুদ ইউরেনিয়াম নষ্ট করে ফেলে তা আলোচনা হতে পারে। একই সঙ্গে দূরপাল্লার মিসাইল মজুদ কমানো এবং হিজবুল্লাহর মতো জঙ্গি গোষ্ঠীগুলির উপর থেকে সমর্থন প্রত্যাহারের শর্তও দেওয়া হয়েছে ইরানকে। যদিও এই শর্ত ইরান মানবে কিনা তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। কয়েকদিন আগেও মনে করা হচ্ছিল ইরানে যুদ্ধের মেঘ কেটে গেছে। সরকার বিরোধী আন্দোলনে নামা 800-র বেশি বিদ্রোহীর মৃত্যুদণ্ড ঘোষণা করেও তা রদ করেছিল তেহরান। এরপরই মার্কিন প্রেসিডেন্ট সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। মনে করা হচ্ছিল এবার বোধহয় চূড়ান্ত পদক্ষেপের থেকে সরে আসবে আমেরিকা। তবে সে ভুল ভেঙে পশ্চিম এশিয়ায় বিরাট নৌবহর পাঠিয়েছে আমেরিকা। পরিস্থিতি যে পথে এগোচ্ছে তাতে ফের ভয়ঙ্কর যুদ্ধের আশঙ্কা করছে কূটনৈতিক মহল।
ভোটের আগে নতুন দল করে ঝাঁপিয়ে পড়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এবার পূর্ব বর্ধমানেও জাঁকিয়ে বসল জনতা উন্নয়ন পার্টি। ভাঙন তৃণমূল ছেড়ে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করল 200-র বেশি পরিবার। পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের কালেকাতলা এক গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবেড়িয়া গ্রামে এদিন বিকেলে এই যোগদান কর্মসূচি চলে। তা নিয়েই এখন জোরচর্চা জেলার রাজনৈতিক আঙ্গিনায়। পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের জনতা উন্নয়ন পার্টির জেলা সভাপতি পঙ্কজ গাঙ্গুলির নেতৃত্বে চলে গোটা অনুষ্ঠান। তার হাতেই জনতা উন্নয়ন পার্টির দলীয় পতাকা হাতে তুলে নেন তৃণমূল থেকে আসা কর্মী সমর্থকেরা। নতুন দলে যোগ দিয়ে ক্ষোভ উগড়ে দিলেন ঘাসফুল শিবিরের বিরুদ্ধে। তাদের সাফ কথা, তৃণমূলের হাত ধরে এলাকায় কোনো উন্নয়নই হয়নি। তৃণমূল নেতারা শুধু দালালি করে ন্যায্য বিচার পায় না, সে কারণেই তারা তৃণমূল কংগ্রেসের হাত ছেড়েছেন। রিয়াজ শেখ, পাপ্পু শেখেরা বলেছেন, তৃণমূলের অত্যাচারের কারণেই তৃণমূল ছেড়েছি। গ্রামে গ্রামে ঝামেলা হলে সব বিষয়ে দালালরাই নাক গলায়, কেউ সঠিক বিচার পায় না। আজ আমরা প্রায় 200 পরিবার জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়েছি। আমাদের সঙ্গে আরও অনেকে রয়েছেন। এলাকার জনতা উন্নয়ন পার্টির এক নেতা বলছেন, বর্তমান সরকারের প্রতি এখানকার মানুষদের দীর্ঘদিনের ক্ষোভ ছিল। এরা বরাবরই শোষিত, লাঞ্ছিত। তৃণমূল নেতাদের ব্যবহারে এখানকার লোকজনের মনে দীর্ঘদিন থেকেই ক্ষোভের সঞ্চার হচ্ছিল। তাই তারা দীর্ঘদিন থেকেই একটা দ্বিতীয় প্ল্যাটফর্ম খুঁজছিল। সেটাই হুমায়ুন সাহেব আমাদের কাছে এনে দিয়েছেন। বাংলায় স্কুল শিক্ষা ব্যবস্থা ঠিক করতে হবে। ক্ষমতায় এলে যে কোনো ব্যবস্থাই করব। কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে শিক্ষা ব্যবস্থা নিয়ে একের পর এক তোপ দাগলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্র টাকা দিতে প্রস্তুত থাকলেও মমতায় বাংলা শিক্ষক ও ছাত্রদের বঞ্চিত করছে বলে দাবি করেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, দেশের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষক শূন্য স্কুল রয়েছে বাংলায়। দেশের 70% স্কুলে ইন্টারনেট রয়েছে, আর বাংলায় মাত্র 16% স্কুলে ইন্টারনেট আছে। স্কুলে এআই চালু হোক, রাজ্য সরকার তা চায় না। এখানে যোগ্য শিক্ষকের ঠিকানা হয় রাস্তায়। কলকাতায় এক দলীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে শনিবার শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, দেশের শিক্ষকহীন স্কুলের প্রায় অর্ধেক রয়েছে পশ্চিমবঙ্গে। সেই সংখ্যা প্রায় 4000 বলে জানান তিনি। তিনি বলেন, দেশের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষক শূন্য স্কুল রয়েছে বাংলায়। দেশের 70% স্কুলে ইন্টারনেট রয়েছে, আর বাংলায় মাত্র 16% স্কুলে ইন্টারনেট আছে। স্কুলে এআই চালু হোক, রাজ্য সরকার তা চায় না। এখানে যোগ্য শিক্ষকের ঠিকানা হয় রাস্তায়। প্যারা টিচার থেকে শুরু করে ডিএ। বাংলা শিক্ষা ব্যবস্থায় একাধিক ইস্যুর কথা উল্লেখ করার পাশাপাশি জাতীয় শিক্ষানীতি নিয়েও রাজ্য সরকারকে তোপ দাগ দিয়ে ছাড়েননি তিনি। শিক্ষামন্ত্রী বলেন, বারবার বলা সত্ত্বেও জাতীয় শিক্ষানীতি চালু করা হচ্ছে না। মাতৃভাষায় অর্থাৎ বাংলা ভাষায় পড়াশোনার কথা বলা আছে জাতীয় শিক্ষানীতিতে। বাংলা সরকার বাংলা ভাষায় পড়াশোনা করতে দিতে চায় না। একই সঙ্গে ধর্মেন্দ্র প্রধান জানান, জাতীয় শিক্ষানীতি চালু করলে বাংলাকে সমগ্র শিক্ষা মিশনে অতিরিক্ত টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছিল। চালু করলে এতদিনে 10,000 কোটি টাকা দেওয়া হতো বলেও উল্লেখ করেছেন মন্ত্রী। শুধু তাই নয়, ধর্মেন্দ্র প্রধানের দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য টাকা বরাদ্দ করা হলেও তা গ্রহণ করেনি মমতা সরকার। বিজেপি ক্ষমতায় এলে বাংলা শিক্ষক ও পড়ুয়াদের জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করেন ধর্মেন্দ্র প্রধান। বাংলার আসন্ন নির্বাচন এবং ভোটার তালিকার নিবিড় পরিমার্জনকে মাথায় রেখে নয়া নিয়োগ নির্বাচন কমিশনের। তালিকা পরিমার্জন এবং আসন্ন ভোটের প্রশাসনিক প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে সেই নিয়ে নজরদারি করার কাজেই 1988 সালের বয়াচের অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এন.কে. মিশ্রকে দায়িত্ব দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এদিন যখন নয়াদিল্লিতে পৌঁছেছেন বাংলার মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, ঠিক সেই সময়ই এই নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি কমিশন জানিয়েছে, সংবিধানে 324 নম্বর অনুচ্ছেদের অধীনে নির্বাচন কমিশন এন.কে. মিশ্রকে এই দায়িত্ব দিয়েছে। তিনি জনপ্রতিনিধিত্ব আইনের 1950-এর 13 ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের সরাসরি নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার অধীনে কাজ করবেন। কিন্তু কোন দায়িত্ব পালন করবেন এই অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার? কমিশনের জারি করা বিবৃতি অনুযায়ী বাংলা চলমান এসআইআর এবং আসন্ন ভোটে বিশেষ পর্যবেক্ষক বা স্পেশাল অবজারভারের দায়িত্ব পালন করতে চলেছেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। উল্লেখ্য, প্রশাসনিক স্তরে সম্ভবত এই প্রথম দায়িত্ব পালন করতে চলেছেন বাংলার নয়া স্পেশাল অবজারভার এন.কে. মিশ্র। নির্বাচনী কাজে তার দক্ষতা রয়েছে, তবে সবটাই নিরাপত্তার দিক থেকে। শেষ লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে পুলিশের বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব নিয়েছিলেন তিনি। নিজের কর্মজীবনে দায়িত্ব সামলেছেন সিকিমের ইন্টেলিজেন্স ব্যুরোর স্পেশাল ডিরেক্টর হিসেবে। পরে হয়েছিলেন
সেই রাজ্যের ডিজিপি। গত জানুয়ারি মাসেই বাংলার এসআইআরের কাজে নতুন করে আরও 12 জন স্পেশাল অবজারভার পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় নির্বাচন কমিশন। তবে এখনও পর্যন্ত আসা কমিশনের প্রতিটি প্রতিনিধি শুধুমাত্র এসআইআরের জন্যই ছিল, কিন্তু এই প্রথমবার বাংলার ভোট প্রস্তুতির বুঝে নিতে অবজারভার পাঠাচ্ছে নয়াদিল্লি। রাজ্যে ভোটার তালিকা নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুনানি শেষে প্রায় 6,61,000 নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, ক্ষুদ্র ত্রুটি বিচ্যুতি কাটিয়ে এই কাজ দেশে অনন্য নজির গড়েছে। যদিও খসড়া তালিকা প্রকাশের প্রথম পর্বেই প্রায় 58 লক্ষ নাম বাদ গিয়েছিল, তবে যোগ্য ব্যক্তিরা পুনরায় আবেদন করার সুযোগ পাবেন। নির্বাচন কমিশন এই প্রক্রিয়াকে সাময়িক কষ্ট কিন্তু দীর্ঘমেয়াদী লাভ হিসেবে অভিহিত করেছে। বর্তমানে 15 লক্ষ নামের যাচাইকরণ এবং 50 লক্ষ নামের পুনরীক্ষণ প্রক্রিয়া বাকি রয়েছে। এই প্রস্তুতির বাস্তব চিত্র খতিয়ে দেখতে মার্চ মাসের শুরুতে উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীয় নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজ্যে আসছেন। তারা জেলা নির্বাচনী আধিকারিক ও পুলিশ প্রশাসনের সঙ্গে আইন শৃঙ্খলার প্রস্তুতি নিয়ে সরাসরি বৈঠক করবেন। পশ্চিমবঙ্গ জুড়ে একসঙ্গে একাধিক সরকারি প্রকল্পের আবেদন নেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন। বিধানসভা ভিত্তিক বিশেষ ক্যাম্পে এবার নতুন করে আবেদন করা হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। পাশাপাশি যুবসাথী প্রকল্প, ক্ষেতমজুরদের বার্ষিক আর্থিক সহায়তা এবং কৃষকদের সেচের জল ব্যবহারের জলকর মকুব সংক্রান্ত আবেদনও জমা নেওয়া হবে। আগামী 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি ছুটির দিন বাদ দিয়ে প্রতিদিন প্রতিটি বিধানসভা এলাকায় এই ক্যাম্প চলবে। আগেই এ বিষয়ে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানানো হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদনকারীরাও এই ক্যাম্পে আবেদন জমা দিতে পারবেন। বর্তমানে রাজ্যে প্রায় 2.42 কোটি মহিলা এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পাচ্ছেন। নতুন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আরও বহু মহিলা এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক বাজেট অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। সাধারণ শ্রেণীর মহিলারা এখন মাসে 1000 টাকার বদলে 1500 টাকা পাবেন। অন্যদিকে এসসি ও এসটি শ্রেণীর মহিলারা 1200 টাকার পরিবর্তে 1700 টাকা মাসিক ভাতা পাবেন। আবেদন করার জন্য আধার কার্ড, জাতিগত শংসাপত্র, ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি এবং পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। অন্যদিকে যুবসাথী প্রকল্পেও প্রথমবার বড় আকারে আবেদন নেওয়া হচ্ছে। 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর ন্যূনতম মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এই প্রকল্পে নির্বাচিত হলে মাসে 1500 টাকা করে সর্বাধিক 5 বছর পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যাবে। যুবসাথীর জন্য প্রয়োজন আধার কার্ড, জাতিগত শংসাপত্র, ব্যাংক পাসবুকের কপি, মাধ্যমিক অ্যাডমিট কার্ডের কপি এবং 2 কপি পাসপোর্ট সাইজ ছবি। সরকারের দাবি, এই যৌথ ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রকল্পগুলির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।